সবাইকে শুভেচ্ছা ও স্বাগত যেটি শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভ। প্রিয় দর্শক, বাংলা সঙ্গীতের এগিয়ে যাওয়ার নেপথ্যে যে কয়েকটি বিষয়ে অত্যন্ত ভূমিকা রাখছে তাদের মধ্যে অন্যতম হলো তরুণ শিল্পীদের মেধাদীপ্ত সঙ্গীত চর্চা। আর তাই তো আমাদের স্টুডিওতে আজকে আছেন দুজন বিশেষ অতিথি, রাইজিং স্টার, আমার সব থেকে প্রিয় অয়ন। হ্যালো ভাইয়া, কেমন আছেন? তারপর আছেন সঞ্জিদা রিমি। হ্যালো। কাহনে থাকবে রিঙ্কু ভাই, গিটার থাকবে আমার বড় ভাই শামু ভাই, এবং আমার আরেক বড় ভাই অন কিবোর্ড সাজিব ভাই। আমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি অয়ন এবং রিমি দুজনকেই। প্রথমে অয়ন, একটু তোমার কাছ থেকেই জানতে চাই, একটা বিশেষ পুরস্কারে পুরস্কৃত হলে এটা তোমার মুখ থেকে একটু আমাদের দর্শকদেরকে জানাতে চাই, সেটার ব্যাপারে বলো। আচ্ছা, ভেরি রিসেন্টলি আসলে পুরস্কারটা পেয়েছি আমি, যদিও পুরস্কারটা 2022 সালের একটা গানের জন্য, চলচ্চিত্রের গান চলো নিরালায়। থ্যাংক ইউ ভেরি মাচ। গানটা গেয়েছিলাম আমি এবং আতিয়া আনিশা, সুর করেছিলেন নাভেদ পারভেজ, লিখেছিলেন জনি হক ভাই। ইভেন জনি হক ভাইও গানটার জন্য এবার পুরস্কার পেয়েছেন। পুরস্কারটা ছিল BFDA অ্যাওয়ার্ড, স্বপ্নধারা BFDA অ্যাওয়ার্ড। BFDA অ্যাওয়ার্ডটা হচ্ছে আমাদের যে পরিচালক সমিতি আছে, আমাদের যে চলচ্চিত্রের যারা পরিচালক তাদের যে সমিতি, মানে তারাই পুরস্কারটা আয়োজন করেছেন। সেই হিসেবে আমি বলতে পারি যে মানে ফিল্মের পরিচালকরা আমাকে এই পুরস্কারটা দিলেন, এবং সেখানে যে সম্মানিত জুরি বোর্ড ছিলেন তারা আসলে মানে বিচার বিবেচনা করে পুরস্কারটা আমাকে দিয়েছেন। তো আসলে আমি খুব মানে গুড ফিলিংস এর মধ্যে আছে আর কি, ভালো একটা ভাইবের মধ্যে আছে। রাইট, একটা পুরস্কার পাওয়া তো একটা মানে একটা পুরস্কার পেলে তার চ্যালেঞ্জটা অনেক বেড়ে যায়, দায়িত্বটা অনেক বেড়ে যায়, যেমন আরেকটা ভালো গান দিতে হবে, কোনোভাবে ব্যাকআউট করার কোনো অপশন নাই আর কি। তো এখন সামনের দিনগুলোতে তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করছো? যেহেতু এটা ফিল্মের গান গেছে, এরপরেও আমি ফিল্মের গান গেয়েছি, নাটকের গান গেয়েছি, কিন্তু আসলে সব গান তো আর সমান রকম ব্লাস্ট হয় না। আর আমাদের দেশে কিন্তু ফিল্মও অনেক কম হয়, দেখা যায় যে প্রতি বছর হাতে গোনা কিছু ফিল্ম হয়। তো সেখানে আমাকে ইমন শাহ দাদা বেশ কিছু গান গাইয়েছেন, এছাড়া আরও কিছু গান করেছি। তো সামনে হচ্ছে এখন আমি একটু মিউজিক ভিডিও নিয়ে ফোকাস করছি, যে আসলে মিউজিক ভিডিও বা অডিও ইন্ডাস্ট্রি, যেটা পিওর মিউজিক আর কি, অডিওর যে ইন্ডাস্ট্রি, সেখান থেকে আসলে মিউজিক ভিডিও নিয়ে কিভাবে আগানো যায় সেটা আপাতত সেই প্ল্যানে এগোচ্ছে আর কি। আচ্ছা, আরেকটু জানতে চাই তোমার কাছ থেকে, সেটা হচ্ছে যে একটা বিষয়, যখন একটা ফিল্মে গান যখন হিট করে বা সেটা যখন পুরস্কৃত হয় বা গ্রহণযোগ্যতা বেড়ে যায়, অনেকগুলো ব্যাপার এখানে কাজ করতে পারে। তোমার কাছে কি মনে হয়, পড়ান ফিল্মটার স্টোরিটা একটা ব্যাপার ছিল, মেকিং একটা ব্যাপার ছিল, আমি যে সব কিছু বাদ রেখে যদি গানটার কথা চিন্তা করি, যে গানটার কি এমন বৈশিষ্ট্য ছিল যেটার জন্য এতটা জনপ্রিয়তা পেয়েছে, তোমার টেক অনটা বলো। আমাদের এই গানটা কিন্তু ফিল্ম রিলিজের প্রায় সপ্তাহখানেক আগে রিলিজ হয়ে যায়, এবং ফিল্ম রিলিজের আগেই গানটা মোটামুটি একটা ভালো সাড়া ফেলেছিল। কিন্তু যখন ফিল্মটাও হিট হলো এবং ফিল্মটা দেখা গেল যে চলছে তো চলছে, হল থেকে নামছে না, ইভেন এক বছর পেরিয়ে আরেক বছরে গিয়েও কিন্তু এই ফিল্মটা হলে ছিল। তো আসলে মানুষ ফিল্মটা দেখতে পছন্দ করেছে, অনেকদিন পর তারা হয়তো ভিন্ন কিছু পেয়েছিল পরান মুভিতে, এ কারণেই। আর সত্যি বলতে ফিল্মটার জনপ্রিয়তাও আসলে এই গানটা যে এখনো মানুষ মনে রেখেছে সেটার ক্ষেত্রে, গানটার বয়স কিন্তু প্রায় 2 বছর, তো 2 বছর পরেও মানুষ গানটা এখনো পছন্দ করে, শুনতে চায় বা শুনে। আমার মনে হয় যে ফিল্মটার জনপ্রিয়তা এখানে অনেক বড় হিসেবে কাজ করেছে, এবং থ্যাঙ্কস টু রায়হান রাফি ভাই। আর তুমি গেয়েছো অনেক ভালো গানটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু রিমির কাছে যেতে চাই। রিমি, প্রথমত কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সম্প্রতি আপনার একটা সিঙ্গেল রিলিজ হলো, সেটার ব্যাপারে একটু জানতে চাই। গানটার নাম হচ্ছে প্রেমে পড়ে যাই। গানটা অনেক সাড়া ফেলেছে সবার ভিতরে, অনেকে অনেক পছন্দ করেছে। গানটা নিয়ে ছোট একটা স্টোরি আছে, ওটা না হয় পরেই বলবো। তাহলে কি গানটা শোনাবেন এখন আমাদেরকে নাকি? শোনানো যায়। তাহলে গানটা শুনি, তারপরে স্টোরিটা জানতে চাই। আগে রিমির গান শুনি, তারপরে আমরা অয়নের গান শুনবো। প্রেমে পড়ে যাই। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হই চাঁদে হাত বাড়াই, ঝলসে যাব জানি, মানছে না মন খানি, পাবো না জেনেও মিছে মিছে কেন তোমাকে ছুতে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাইবা না পাই পর জনমে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাইবা না পাই পর জনমে চাই।
থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর একটি গান শুনলাম আসলে। এদিকে অয়ন গান শোনাবেন? শোনাবে প্লিজ একটা গান শুনি তোমার, তারপরে আবার রিমির কাছ থেকে স্টোরিটা নিতে হবে। ওকে আচ্ছা, এবার আমি শুরুতে যে গানটা করছি এটা হচ্ছে একটা নাটকের গান। গানটার নাম হচ্ছে চোখের হাসি। গানটা লিখেছেন এম এ আলম শুভ, সুর করেছেন রেজওয়ান শেখ। তোমার ওই চোখের হাসি পীড়িতের নাবে ভাসি, তোমারও কাছে আসি যাইতে দিবিয়া, আমাটাকে সাড়া দিয়ে আদরে নাও না ছুঁয়ে, প্রেমে তরি বইয়া চলে তোমারে লইয়া, মন হারিয়ে যায় গো তোমায় ছুটে পেলে, ঘুম পালিয়ে যায় আমার তোমায় ছুটে পেলে, ভালোবেসে হাতটা ধর ভাবনায় আর অন্য কারো আদরে তোমারে বুকে নেব আরো, ভালোবেসে হাতটা ধর ভাবনায় আর অন্য কারো আদরে তোমারে বুকে নেব আরো। রাত্রি হলে আলো জেলে দেব যে পাহারা, একটু আড়াল হলে তুমি মনটা পাগল পাড়া, রাত্রি হলে আলো জেলে দেব যে পাহারা, একটু আড়াল হলে তুমি মনটা পাগল পাড়া, ঘুম পালিয়ে যায় আমার তোমায় দেখা পেলে, মন হারিয়ে যায় আমার তোমায় ছুটে পেলে, ভালোবেসে হাতটা ধর ভাবনায় আর অন্য কারো আদরে তোমারে বুকে নেব আরো, ভালোবেসে হাতটা ধর ভাবনায় আর অন্য কারো আদরে তোমারে বুকে নেব আরো। ভালোবাসি তোমায় কত কেউ তো জানে না, তোমার মাঝে আছে আমার সুখের ঠিকানা, ভালোবাসি তোমায় কত কেউ তো জানে না, তোমার মাঝে আছে আমার সুখের ঠিকানা, ঘুম পালিয়ে যায় আমার তোমার দেখা পেলে, মন হারিয়ে যায় আবার তোমায় ছুটে পেলে, ভালোবেসে হাতটা ধর ভাবনায় আর অন্য কারো আদরে তোমারে বুকে নেব আরো, ভালোবেসে হাতটা ধর ভাবনায় আর অন্য কারো আদরে তোমারে বুকে নেব আরো, ভালোবেসে হাতটা ধর ভাবনায় আর অন্য কারো আদরে তোমারে বুকে নেব আরো, ভালোবেসে হাতটা ধর ভাবনায় আর অন্য কারো আদরে তোমারে বুকে নেব অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ। সবসময় যদিও আজকে লিরিক অনেক ভুল গেয়েছি, নিজের গান নিজে লিরিক আমরা ভুলে কি গেছি। বুঝিনি আসলে। আর একটু জানতে চাই তোমার কাছ থেকে যে যতগুলো মানে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যতগুলো সিঙ্গাররা কাজ করে নাটকের মধ্যে, তার মধ্যে তোমার ভয়েসটা সব থেকে বেশি শুনেছি আমি আসলে ব্যক্তিগত। আচ্ছা, থ্যাংক ইউ। এই পর্যন্ত কতগুলো নাটকে তোমার কণ্ঠ গেছে? টাইটেল ট্র্যাক বেশ অনেকগুলো, আসলে 5-7টা হবে, মানে খুব বেশি যে কাজ করেছি তা নয়,
তবে মোটামুটি 5-7টা নাটক এবং হবে। সেই 5-7 গানই হিট হয়েছে আর কি, মানে মোটামুটি সবাই পছন্দ করেছে বা সবাই প্রশংসা করেছে। এক্স্যাক্টলি আর অনেক কথা শুনতে চাই, ব্রেক থেকে এসেই রিমির গল্পটা নিব আর কি। ওকে দর্শক নিচে একটা ছোট্ট বিরতি, ফিরছি এখনই সঙ্গে থাকবে। যে দর্শক আবারও ফিরলাম আমাদের অনুষ্ঠান ছুটির রাতের লাইভে। রিমি, একটু আপনার কাছে জানতে চাই যে আপনি তো সব ধরনের গান করেন, লোকগান করেন, আধুনিক গান করেন, একটু জানতে চাইবো যে আপনার কমফোর্ট জোন বলতে একটা কথা থাকে, যে গানের স্বাচ্ছন্দ্যের একটা ব্যাপার থাকে, যে কোন গানগুলো আসলে আপনার গাইতে বেশি ভালো লাগে আসলে? আচ্ছা, আমি ছোটবেলা থেকে আসলে আমার আম্মু আমাকে শেখানোর চেষ্টা করেছেন গান। সো সেখান থেকে আম্মু চেষ্টা করতো যে ফোক আধুনিক সবগুলো, মানে আমি যেন ভার্সাটাইল হই, আম্মুর চেষ্টাটা ওখানেই ছিল। তো ছোটবেলা থেকে সব ধরনের গানই করতাম। তো তারপরে যখন আমি ফোক বেসড একটা রিয়েলিটি শো থেকে আসলাম, তারপরে মোটামুটি কিছুদিন টানা ফোক করা হয়েছে। এরপরে আমাকে সজীব, আমার নামটা নিলাম, সজীব, ও আমাকে ভাঙার চেষ্টা করলো যে না তুমি আধুনিক গানটা গাও, চেষ্টা করে দেখো। তারপরে এভাবেই আস্তে আস্তে আধুনিক গানগুলো এখন করা হচ্ছে এবং এটাও ভালো লাগে, সবগুলোই ভালো লাগে আসলে গাইতে। গান তো ভালো লাগার জিনিস, তাই না? এক্স্যাক্টলি। রিয়েলিটি শোর কথা যখন উঠে আসলে একটু জানতে চাই যে একটা রিয়েলিটি শো হলে তো আসলে রিয়েলিটি শোর আগে এক ধরনের একটা শিল্পী সত্তা থাকে, এটার পরে আরেক ধরনের শিল্পী সত্তা, এবং একটা আইডেন্টিটি হয়ে যায় যে ওই রিয়েলিটি শো থেকে এসে তার মানে ওই ধরনের গান করে। এরকম কোনো প্রেশার ছিল কিনা, বা পরের দিকে যখন কাজ শুরু করলেন যে আধুনিক গান, আপনি একটা লোকগানের রিয়েলিটি শো থেকে এসেছেন আপনি বললেন, এবং মানুষ ওখান থেকে হয়তো আপনাকে চিনতো, এখন আধুনিক করছেন, তো এখানে আইডেন্টিটি ক্রাইসিসে কোনো সমস্যা হয়েছে কিনা? আধুনিক গান তো আমি আসলে কিছুদিন হলো করা শুরু করেছি। আমার মনে হয় দর্শক দুটোই সমানভাবেই নিচ্ছে, কারণ যখন আমি রিয়েলিটি শোতে ছিলাম তখন হচ্ছে আমার পাহাড়ি ঘরানার যে গানগুলা, তারপরে ফোক যে গানগুলো করতাম, ওগুলো দর্শক ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। এখন যে আধুনিক গানগুলো করছি এগুলাতেও আমার মনে হয় ভালোভাবেই নিচ্ছে। গ্রেট, ঠিক আছে, তাহলে একটা গান শুনি আপনার কণ্ঠে। ওকে, পাহাড়ি ঘরানার গান করছি আমি একটা। গানটা আরটিভি থেকে রিক্রিয়েট করা হয়েছিল, শওকত আলী ইমন স্যার করেছিলেন। আমি চেষ্টা করছি এটা একটু গাইতে। হে আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুড়ি হেঁচকে চন্দা, এ গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পান, সাদা সাহেব পাখি দিয়া চালাহিয়া আসাম, মনে করি আসাম যাব, আসাম গেলে তোমার পাবো, মনে করি আসাম যাব, আসামেতে লকড়ি নিব, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়া, সদর বলে নিব পিঠের চাম, এ বাপুরা পাখি দিয়া চালাহিয়া আসাম, এ বাপুরা পাখি দিয়া চালাহিয়া আসাম।
থ্যাংক ইউ সো মাচ রিমি, এবং সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের ভাইদেরকে, এত চমৎকার করে বাজালেন আগে সব কিছু। থ্যাংক ইউ রিঙ্কু ভাই এবং সজীব ভাইকে। আসলে অয়ন, একটু তোমার কাছে জানতে চাইবো, না গান শুনি আগে, তারপরে গান শুনি ফেলি। আচ্ছা, এই গানটা আমি স্পেশালি আজকে পলাশ ভাইয়ের জন্য সব সময় আমাকে তুমি ডেডিকেট করো, যত এই গানটার একটা ডাইহার্ড ফ্যান বলা যেতে পারে, এত সুন্দর গিয়েছে এবং এত মন দিয়ে করেছে গানটা। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, গড ব্লেস ইউ মাই ব্রাদার। থ্যাংক প্লিজ ইউ। গানটা শুনতে চাই। গানটা লিখেছেন এবং সুর করেছেন তরুণ মুন্সি ভাই। গানটার নাম বহুকাল, আমি গাইছি। বহুকাল তারে আমি দেখি না, জানি না সে আছে কেমন। বহুকাল তার কথা শুনি না, আছে কি সে আগেরই মতো? এসবের উত্তর চায় না তারে ভালোবেসে শুধু মরে। মনটা কেমন জানি করে, বহুকাল তারে আমি দেখি না, জানি না সে আছে কেমন। বহুকাল তার কথা শুনি না, আছে কি সে আগেরই মতো? এসবের উত্তর চায় না তারে ভালোবেসে শুধু মরে। মনটা কেমন জানি করে, চুপি চুপি কেটে গেছে কত যে বছর, নিজের চেনা মানুষ হয়ে গেছে পর। চুপি চুপি কেটে গেছে কত যে বছর, নিজের চেনা মানুষ হয়ে গেছে পর। কেন যে হৃদয় ভালোবাসে, এসবের উত্তর চায় না তারে ভালোবেসে শুধু মরে। মনটা কেমন জানি করে, ভেবে ভেবে বেড়ে গেছে দেহের বয়স, কমে গেছে চাওয়া পাওয়া, কমেছে সাহস। ভেবে ভেবে বেড়ে গেছে দেহের বয়স, কমে গেছে চাওয়া পাওয়া, কমেছে সাহস। কেন যে স্বপ্ন যায় ভেঙে, এসবের উত্তর চায় না তারে ভালোবেসে
তোমার সাথে গাইতে যাচ্ছিলাম, মানে ইউ স্টপড ইট এনিওয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান্ডারফুল সং আসলে। থ্যাংক ইউ, এবং থ্যাঙ্কস টু তরুণ মুন্সি ভাই। হ্যাঁ, তরুণ ভাই তো আসলে একদম ইউনিক টাইপের সব কিছু কাজ করেন আর কি, ওনার সুরগুলো একেবারেই অনন্য হয়। আমি একটু জানতে চাই যে তোমাকে আমি অনেক আগে থেকেই চিনি এবং তোমাকে আমি ফলো করি। একটা সময় ছিল যখন রেডিওর একটা সময় ছিল, রেডিও ওয়াজ দ্য অনলি মিডিয়াম যেখান থেকে গান রিলিজের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং সেখান থেকে গান রিলিজ হলে মোটামুটি একটা জায়গায় পৌঁছাতো। রেডিও চলে যাওয়ার পর এখন সেইরকমভাবে হয়তো বা সেই রেডিওর ব্যাপারটা নিয়ে এখন যে সময়টাতে এসছে আসলে, এখন তো সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক অনেক কিছু হয়, সবগুলোতেই তো তোমার একটা পদচারণা আছে আর কি। তোমার এখনকার সময় একটু তোমার টেকনটা জানতে চাই যে এখনকার সময় এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক সব কিছু হয়ে যাচ্ছে, এটা কি আসলে আলটিমেট ডেস্টিনেশন কিনা, অথবা এটা কি অনলি মিডিয়াম হচ্ছে কিনা এখন সঙ্গীত প্রচার প্রসারের ক্ষেত্রে? সোশ্যাল মিডিয়ার কারণে হচ্ছে কি সব কিছুর একটা জগা খিচুড়ি টাইপের হয়ে গেছে। একই ক্ষেত্রে মানে নিউজ, মিউজিক, নাটক, নাটিকা, ছোট ছোট কন্টেন্ট, কোনো শ্রেণীবিন্যাস নিয়ে। হ্যাঁ, যেমন মিউজিক চ্যানেল কিন্তু ইজ অনলি ফর মিউজিক, বা রেডিওতে আমরা শুধু শুনতাম গানগুলো এবং একটা ফিল্টারিং ছিল। আমরা কিন্তু খুব রেডিওতে যখন আমরা গান শুনেছি খুব রুচিশীল কিছু গান শুনে কিন্তু আমরা বড় হয়েছি। ওই সময় যেহেতু আমি স্কুল কলেজে পড়ি, একদম শেষ দিকে রেডিওটা আসে, তো দেখা যেত যে আমি রেডিও শুনতে শুনতে পড়াশোনা করতাম। তো ওই সময়টা না আসলে একটা অন্যরকম একটা সুন্দর চর্চা ছিল। আর এখন হচ্ছে কি মানে যার যা খুশি করছে, কিছু ভালো হচ্ছে কিছু মন্দ হচ্ছে, এখন তো কোনো ফিল্টারিং নেই, এখন উন্মুক্ত হয়ে গেছে সবকিছু। তাই এই তো মানে এটাই হচ্ছে মূল পার্থক্য। যার যা খুশি হচ্ছে এটা নিয়ে একটু রিমি আপনার কাছে জানতে চাই। আপনারা দুজনই সঙ্গীত শিখে এসেছেন এবং সঙ্গীত একটা গুরুমুখী শিক্ষা আসলে। এখন তো এই যে যা খুশি তাই হচ্ছে আসলে, এরকম অনেক কিছু এখন চোখে পড়ে। এটার ব্যাপারে আপনি কি বলবেন যে এটাতে আসলে আমরা প্রেশারাইজ, আমরা মানে আপনাদের মতো শিল্পীরা যারা কাজ করছেন, রাইজিং স্টার্স যারা, তাদের জন্য বাধাগ্রস্ত হচ্ছে কিনা এইসব যা খুশি তাই ব্যাপারটা? আসলে বাধাগ্রস্ত তো হচ্ছেই, কারণ যখন আমি বলতে চাচ্ছিলাম না, তারপর বলে ফেলি। মনে করেন আমি একটা গান করলাম বা আমি একটা গান লিখলাম, লেখার পরে গানটা আমি একটা কোম্পানিতে দিলাম। গানটা কোম্পানিতে দেওয়ার পরে গানটা কি আমার থাকলো নাকি কোম্পানির হলো? কোম্পানিরই হয়ে গেল আসলে। এটা খুব কঠিন প্রশ্ন। গানটা আসলে যদি এককালীন হিসেবে লিখে দেওয়া হয় তাহলে দেখা যায় কিছু ডকুমেন্টেশন থাকবে, পেপার ওয়ার্ক থাকবে। এখন সেটা যদি পেপার ওয়ার্কে আপনি দিয়ে দেন, যেভাবে সত্য যেটা বলে বা মেধাসত্ব যেটা বলে, মেধাসত্ব যদি দিয়ে দেন তাহলে সেটা কোম্পানিরই হবে। সেই গানটা আমি একই কাজ অন্য একটা জায়গাতেও করলাম, মানে আমার গানটা আমি একটা কোম্পানিতে দিয়েছি, এরপরে আমি গানটা অন্য একজন সিঙ্গার না, অন্য একজন মানে মডেল কাম সিঙ্গার, আচ্ছা আমি পারমিশন দিলাম। তো গানটা আমার না, যেহেতু আমি তো পারমিশন দিতে পারি না, সো আমি পারমিশন দিয়ে ফেললাম এবং সে গেয়েও ফেললো। নেক্সট টাইম যখন আমি ওই কোম্পানি থেকে গানটা কোনো ফিমেল ভার্সন বা হিট করার পরে কোনো ফিমেল ভার্সন আসার জন্য হয়, কাজ চলতে থাকে, এর মধ্যেই ওই যে আদার্স যে কাজটা করেছে সে গানটা রিলিজ করে ফেলে। এখন বিষয়টা আসলে এখানে ঘটনাটা কি ঘটলো, আসলে গানটা কার, এই প্রশ্নটা আমার থাকলো। আমি যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আপনার একটা গান যেটাকে আপনি প্রচার প্রসারের জন্য একটা কোম্পানিকে দিয়েছিলেন যে গানটা রিলিজ করে আমার কণ্ঠে রিলিজ করতে হবে, কোম্পানি সেটা আপনার কনসেন্ট না নিয়ে আরেকজন শিল্পীকে দিয়ে গিয়ে রিলিজ করে ফেলেছে। না, আপনি বুঝতে পারেন অন্য কেউ সেটা করে ফেলেছে। আচ্ছা, একটা গানটা কিন্তু আগে মেল ভয়েসে রিলিজ ছিল, রাইট? তো এখন কিন্তু এটা কভার কিন্তু কেউ করতেই পারে না, সেটা কভার করেনি, সেটা কভার করে চালিয়ে দিয়েছে, নিজের বলেই চালিয়ে দিয়েছে। অবশ্যই এটা তো একটা ক্রাইম, ইটস আ ক্রাইম। বাট এই জায়গাতে একটু আমি অবশ্যই সব একটু জানতে চাই, বয়ন আপনার কাছেও জানতে চাই, তোমাকে জানতে চাই, সেটা হচ্ছে যে একটা গ্রন্থ বা একটা মেধাসত্ব বলে তো একটা কথা থাকে, কপিরাইট যেটা আমরা বলি, আসলে কপিরাইটের আসলে এই নলেজটা বা এডুকেশনটা আসলে খুব বেশি দরকার। আমি একজনকে দিয়ে দিলাম গানটা, সেটা কোনো পেপার ওয়ার্ক হলো না, বা আমি সেটার আসল কপিরাইটটা আমি রাখি কিনা, আমি দিয়ে দিলাম একটা গান, সে যখন দেখলো যে না এই গানটা প্রপারলি কপিরাইট করা নেই, তখন সে কি করলো, সে নিজের মতো করে চালিয়ে দিতেই পারে। আসলে আমার মনে হয় এখানে কপিরাইটের একটা নলেজ থাকা দরকার। কপিরাইট ল যেটা, আইপিআর বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যেটা, এটা একটা ল আছে, কিন্তু আমাদের মনে হয় এই যে একটা অ্যাওয়ারনেস দরকার যে কীভাবে একটা গান আমি যখন লিখবো বা যখন সুর করবো, সেটা আসলে আমার একটা প্রতিষ্ঠান আছে যেখানে কপিরাইট অফিস আছে, সেখানে জায়গায় আমার গানটা আমার নিজের নামে লিপিবদ্ধ করতে হবে। সেটাও যদি মানে রং ওয়েতে করা হয় পরে আবার,
তাহলে সেটার দায়ভার না, কে? রিমি একটা জিনিস জিজ্ঞেস আচ্ছা করছিলেন। এই প্রশ্নগুলোর অবশ্যই উত্তর আমি চাই, বাট তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। Okay. দর্শক নিচে আরেকটা ছোট্ট বিরতি, ফিরছি এখন সঙ্গে থাকুন। যে দর্শক আবারও ফিরলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটি রাতে লাইভে। বিরতিতে যাওয়ার আগে আমরা একটা টপিকে ছিলাম, সেটা হচ্ছে কপিরাইট ইস্যুস নিয়ে, আসলে আইপিআর বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট যেটা আসলে। আচ্ছা এই বিষয়ে একটা ছোট্ট করে আমি একটু কথা বলি, তারপরে আপনাদের মতামতটা নিতে চাইবো। সেটা হচ্ছে যে একটা গান যখন আমি করব, যেটা যদি আমার সুরে বা আমার নিজের গান হয়ে থাকে, তাহলে সেটার একটা একদম জেনেরিক ওয়েতে হচ্ছে আমাকে এটা আমার নামে করে ফেলতে হবে একদম প্রপারলি, একটা আনুষ্ঠানিকভাবে। আমাদের একটা কপিরাইট অফিস আছে এখন আগারগাঁয়ে, সেখানে যে কিছু পেপার ওয়ার্ক থাকে, তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো ফুলফিল করে সেই গানটাকে আমার করে নিয়ে ফেলতে হবে, তারপর আমি কোম্পানিতে যাবো অন্য কিছু। আর যদি কোনো কোম্পানিকে আমি গানটা দিতে চাই এককালীন, যে আমি গানটা তোমাকে দিয়ে দিলাম, এটার মালিক তুমি এখন থেকে, তাহলে একটা ডিলিংটা ওরকম হবে আসলে। তো আমার মনে হয় এই নলেজটা আমাদের প্রত্যেকটা আর্টিস্টের থাকা দরকার, যে একটা গান যদি আমার সুর করা থাকে, সেটাকে আমি কতটুকু আমার মেধাসত্ত্বের মধ্যে আওতায় পড়ছে কিনা, বা কতটুকু কোম্পানিকে দিচ্ছি কিনা, এই নলেজটা আমার মনে হয় বেশি দরকার। এই বিষয়ে আমি কি বলবেন? আর আমরা যদিও জানি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কখনো বিক্রি করা যায় না সম্পূর্ণ, আমাদের সাথে কোম্পানিগুলো যে কিনে নেয় চুক্তি করে, সেখানেও কিন্তু দেখা যায় যে সর্বোচ্চ 60 বছরের একটা চুক্তি থাকে। 60 বছর পর কিন্তু আমরা কতদিন বাঁচবো আমরা জানি না, কিন্তু 60 বছর পর যদি সেটা আমারও না থাকে, দেখা যাবে যে আমার ফ্যামিলির কেউ সেটার কপিরাইট হোল্ডার হবে। তো আলটিমেটলি ইন্টেলেকচুয়াল প্রপার্টি কখনো বিক্রি হয় না। আর ওই কোম্পানির সাথে চুক্তিতে যদি কোনো মানে ভুল বোঝাবুঝি থাকে বা চুক্তিটা যদি ক্লিয়ার না হয়, তাহলেই দেখা যায় পরবর্তীতে যে এই ধরনের যে ধরনের প্রবলেম বললেন, সে ধরনের প্রবলেম হতে পারে। আর যদি একটা জিনিস আমি একটু বলতে চাই, সরি টু কাট ইউ অফ পয়েন্ট তোমাকে, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে যার গানই হোক না কেন, সেটা সে কতটুকু কপিরাইটের আওতায় আছে না আছে, সেটা পারমিশনটা দরকার আসলে, যে আমি তোমার গানটা করছি, এই পারমিশনটা দরকার আসলে। যাই হোক, এই খুব গভীর হয়ে যাচ্ছে কথাবার্তা, আমরা একটু রিমির গান শুনি এখন, তারপরে আবার না হয় ছোট্ট একটা কথা। আচ্ছা, এবারে যে গানটি গাইছি, গানটির নাম হচ্ছে ওরে মন। গানটার লিরিক লিখেছেন এম এ আলম শুভ ভাই এবং কম্পোজিশন করেছে সজীব। বাহ। স্বপ্ন দেখে কেন শেষে আবার মনের ব্যথা মনে থাকে, কারে পাশে তারে যায় না দেখা, লাগে ভীষণ একা একা, বুকের ক্ষত কারে যে দেখা। ওরে মন মন রে, এই জীবন আর কত কি শেখা। ওরে মন মন রে, এই জীবন আর কত কি শেখা। একাই পথ চেয়ে থাকি, নোনা চোখে তারে ডাকি, ফিরে যদি আসে সে আবার। বোকা মন প্রশ্ন করে, ভুলতে কি পারবো তারে, এই ভেবে ব্যথা বাড়ে আমার। কি যে কঠিন বেঁচে থাকা, সবটা লাগে ফাঁকা ফাঁকা, তারে ছাড়া নিঃস্ব আমি প্রাণ। ওরে মন মন রে, এই জীবন আর কত কি শেখা। ওরে মন মন রে, এই জীবন আর কত কি শেখা। সব অভিযোগ নিজের প্রতি, চাই না আমি কারোর ক্ষতি, থাক না সে যেমন থাকতে চায়। ভুলগুলো
থ্যাংক ইউ সো মাচ। অসম্ভব সুন্দর একটি গান শুনলাম আসলে। খুব বেশি সময় চলে যেতে হবে, যেতে যেতে আমরা অয়নের কণ্ঠে গানটা শুনবো। তাদেরকে আমি ছোট্ট করে একটু বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক ছিলাম আমাদের আজকের আয়োজন, আশা রাখছি আয়োজন ভালো লেগেছে। দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো আয়োজন নিয়ে। ভালো থেকে সুস্থ থাকুন। শেষের গানটা অয়ন, যদি এক কথা কিছু বলতে চাও তারপরে বলে জাস্ট গানটা। অসংখ্য ধন্যবাদ। আজকে পলাশ ভাইয়ের সাথে এখানে বসলাম, রিমি বা যে মিউজিশিয়ান ভাইরা আছেন, খুব সুন্দর আজকে একটা সময় কাটলো। আর এই গানটার এবং পাহাড়ি ভাইকে স্পেশালি থ্যাঙ্কস। এবং এই গানটা লিখেছে জনি হক ভাই, শুরু করেছে নাভেদ পারভেজ ভাই, যেটা তুমি অ্যাওয়ার্ড পেয়েছো। ইয়েস, গেয়েছিলাম আমি এবং আতিয়া আনিশা, আজ আমি একাই গেয়েছি। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, জল নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝলায়, জল নিরালায় প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, জল নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝলায়, জল নিরালায় পরাণের শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে, প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, জল নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝলায়, জল নিরালায় আমি আর আমি হীন তোমাকে ডুবিয়া দিয়েছ পাগল করিয়া, উথাল পাথাল মুন্ডরিয়া, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে, প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, জল নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝলায়, জল নিরালায় তুমি আর একা হলো আমাতে মিশিয়া দেখিয়া রাখিব তো তোমায়, পিয়াসী মনের গালিচায়, শয়নে স্বপনে আষাঢ়ে শ্রাবণে তুমি প্রতিক্ষণে, প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, জল নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝলায়, জল নিরালায় পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে, প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, জল নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝলায়, জল নিরালায় লা 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 লা, জল নিরালায় লা 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 লা